আজকের ভিডিওটিতে স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস ইন ইকোনমিক জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করব। অর্থনৈতিক ভূগোল হলো মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা মানুষের অর্থনৈতিক কাজকর্মের স্থানিক বন্টন, সংগঠন এবং প্রভাব বিশ্লেষণ করে। আর এটি মূলত বোঝার চেষ্টা করে কেন এবং কিভাবে নির্দিষ্ট অঞ্চলগুলিতে নির্দিষ্ট ধরনের অর্থনৈতিক কার্যকলাপ গড়ে ওঠে এবং কিভাবে এই কার্যকলাপ মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে। অর্থাৎ কিনা এই যে মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা, এই যে অর্থনৈতিক ভূগোল, এই অর্থনৈতিক ভূগোল মানুষের যে কাজকর্ম, মানুষের যে অর্থনৈতিক যে কাজকর্ম, সেই অর্থনৈতিক কাজকর্মের স্থানিক বন্টন, অর্থাৎ কোথায় কোথায় এই অর্থনৈতিক কাজকর্মগুলো করা হয় এবং তার যে সংগঠন এবং সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ওপরেতে তার কি প্রভাব পড়ে, পরিবেশের ওপরেতে কি প্রভাব পড়ে ইত্যাদি যে বিষয়গুলো আছে অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত, সেইগুলোকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে এবং তার মাধ্যমে বোঝার চেষ্টা করে কি না কেন এবং কিভাবে এই নির্দিষ্ট অঞ্চলগুলিতে নির্দিষ্ট ধরনের অর্থনৈতিক কার্যকলাপ গড়ে ওঠে। আর এটা আমরা দেখলেই দেখতে পাবো যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গাতে সব রকমের অর্থনৈতিক কাজকর্ম কিন্তু গড়ে ওঠে না। কোথাও দেখা যাবে যে সেখানেতে কৃষিকাজ খুব ভালো হয়, আবার কোথাও দেখা যায় যে সেখানেতে খনিজ সম্পদের সমৃদ্ধি থাকার কারণেতে সেখানেতে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের খনিভিত্তিক যে শিল্পগুলো সেইগুলো তো গড়ে উঠেছে। তো যেটা পরিষ্কার বোঝাই যায় যে এই অর্থনৈতিক কার্যকলাপ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে নির্দিষ্ট অঞ্চলগুলিতে নির্দিষ্ট ধরনের অর্থনৈতিক কার্যকলাপ গড়ে ওঠে এবং কেন সেটা গড়ে ওঠে এবং কিভাবে সেটা গড়ে ওঠে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে অর্থনৈতিক ভূগোল। এবং তার পাশাপাশি কি করে দেখো যে এই যে মানুষের যে এই যে অর্থনৈতিক যে কার্যকলাপ, সেই কার্যকলাপের মাধ্যমেতে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা মানে কিভাবে তৈরি হয় বা কিভাবে প্রভাবিত করে, অর্থাৎ এই অর্থনৈতিক কার্যকলাপ মানুষের জীবনযাত্রাকে এবং তার পারিপার্শ্বিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে সেই জিনিসটাকেও কিন্তু বোঝার চেষ্টা করে, সেই সম্পর্কটিকে বোঝার চেষ্টা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল। আর এই যে মানবীয় ভূগোলের এই যে শাখাটি মানে এই অর্থনৈতিক ভূগোল, এটা প্রাকৃতিক সম্পদ, মানুষের জীবনযাত্রা, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের স্থানিক যে বিশ্লেষণের মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে তুলে ধরে। অর্থাৎ মানুষ যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপগুলো করে সেই কার্যকলাপগুলোর ব্যাখ্যা, বিবৃতি এবং তার কার্যকারণকে আহ, আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে বিভিন্ন মানে এটাই হচ্ছে অর্থনৈতিক ভূগোলের একটা মানে বলতে পারো যে মূল যে বিষয়টা সেইটা। তো এবারেতে আমরা দেখব যে এই যে অর্থনৈতিক ভূগোলের যে পরিধি, অর্থাৎ তার যে স্কোপটা সেটা কি। তো দেখো, প্রথমেতে আসি হচ্ছে এই যে প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ। তো অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক সম্পদ যেমন জল, খনিজ, বনভূমি ইত্যাদির অবস্থান ও প্রাপ্যতার উপর গুরুত্ব দেয়। কারণ আমরা জানি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গাতে সমস্ত প্রাকৃতিক সম্পদের বন্টন সমভাবে নয়। প্রাকৃতিক সম্পদগুলি বিশেষত এই জল, খনিজ বা বনভূমির মতন বা কৃষি জমির মতন যে সমস্ত প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদগুলি পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সমভাবে বণ্টিত হয়নি। কোথাও খুব ভালোভাবে বণ্টিত হয়েছে, তো কোথাও ভালোভাবে বণ্টিত হয়নি, অভাব দেখা দেয়। তো সেই যে প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো আছে তার যে অবস্থান এবং তার যে প্রাপ্যতা, তো সেটার উপরেতে গুরুত্ব দেয়, সেটা নিয়ে আলোচনা করে, তার ব্যাখ্যা দেয় এবং এই এই মানে দেয়। এবং এর কারণ হলো যে এই যে সম্পদগুলির অবস্থান আর প্রাপ্যতার উপর নির্ভর করে কিভাবে বিভিন্ন অঞ্চলে শিল্প ও কৃষির মতো অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিচালিত হবে। অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদগুলোর ওপরেই মানে প্রাকৃতিক সম্পদগুলোর প্রাপ্যতার উপরেই মানুষের অর্থনৈতিক কার্যকলাপ নির্ভর করে। আর যেটাকেই হচ্ছে অর্থনৈতিক ভূগোল ব্যাখ্যা দেয়। যেমন দেখো যে আমাদের ভারতবর্ষের যে পূর্ব এবং যে মধ্য ভারত রয়েছে আমাদের ভারতে, সেখানেতে বিভিন্ন রকমের খনিজ পদার্থ, বিশেষ করে কয়লা
তারপরে তোমার আকরিক, লোহা, এগুলো খুব ভালো মাপে পাওয়া যায়। তো যে কারণে দেখবে যে আমাদের ভারতবর্ষের এই পূর্ব এবং মধ্য ভারতে সবথেকে বেশি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের একদিশি ভবন ঘটেছে। আবার দেখবে যে এই যে গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল আছে, এই গাঙ্গেয় সমভূমির কৃষিকাজ খুব ভালো হয়, কারণ পলি গঠিত হওয়ার জন্যে মৃত্তিকাটি উর্বর, তো যে কারণে সেখানে কৃষিকাজ ভালোভাবে গড়ে উঠেছে। ঠিক তেমনই দেখবে যে রাজস্থানের মরু অঞ্চল বা দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানেতে সেভাবে কৃষিকাজ কিন্তু গড়ে ওঠেনি। তো এইরকমভাবেই এই যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, এই প্রাকৃতিক সম্পদের অবস্থান কোথায়, কোথায় সেই সম্পদগুলো সুলভে পাওয়া যায়, তার উপরেতে নির্ভর করে এই মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ। যেমন দেখো এই শিল্প বা কৃষির মতন। তো এইটাকে নিয়ে ব্যাখ্যা করে বা এইটাকে নিয়ে আলোচনা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের অবস্থান এবং প্রাপ্যতার উপর গুরুত্ব দেয়। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিল্প ও উৎপাদন। তো শিল্প অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রাকৃতিক সম্পদের উপরেতে ভিত্তি করেই বিভিন্ন রকমের শিল্প গড়ে উঠবে এবং শিল্প থেকে উৎপাদন হবে, আর যেটা অর্থনীতির একটা অন্যতম ভিত্তি। তো এটি মূলত এই যে শিল্প এবং উৎপাদন নির্ধারণ করে যে কোন অঞ্চলে কোন ধরনের শিল্প গড়ে উঠবে এবং সেখানে মানে উৎপাদন কার্যক্রম সংগঠিত হচ্ছে, আর কিভাবে এটি স্থানীয় এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। অর্থাৎ শিল্পের উৎপাদন, শিল্প স্থাপন এবং শিল্পের উৎপাদনও কিন্তু প্রাকৃতিক সম্পদগুলোর উপর নির্ভর করে। অর্থাৎ মানে অঞ্চল ভেদে এই শিল্প স্থাপন এবং তার উৎপাদন কিন্তু ভিন্ন হয়ে থাকে। তো যেটাকে এই বোঝার চেষ্টা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল। অর্থাৎ এইখানেতে দেখো যেটা বলছে যে কোন মানে কোন অঞ্চলেতে কোন ধরনের শিল্প গড়ে উঠবে, আর কেনই সেখানে এই উৎপাদন কার্যক্রম সংগঠিত হচ্ছে, অর্থাৎ কেন ওই অঞ্চলেতে এই শিল্পটা গড়ে উঠেছে, তার যে কারণটা, সেই কারণগুলো। অর্থাৎ দেখো যে ভারতের পূর্ব এবং মধ্য ভারতে এই লৌহ ইস্পাত শিল্পের একদিশি ভবন, বা পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের একদিশি ভবন, এটা কেন হয়েছে, কী জন্য এটা গড়ে উঠেছে, তো সেইটাকে কিন্তু আলোচনা করবে। এবং তার সঙ্গে সঙ্গে তার যে উৎপাদন সংক্রান্ত যে কার্যক্রমটি সেখানেতে সংগঠিত হচ্ছে শিল্প উৎপাদন সংক্রান্ত, তারও ব্যাখ্যা দেবে। তার পাশাপাশি দেখো তার যে প্রভাবটা, অর্থাৎ স্থানীয়ভাবে সেই অঞ্চলটার ওপরেতে সেই শিল্পের কি প্রভাব পড়ছে এবং বিশেষ করে তারপরেতে বৃহত্তর অর্থে বিশ্ব অর্থনীতির ওপরেতে কি প্রভাব পড়ছে, সেটাকেও আলোচনা করবে। এবার দেখো রয়েছে বাণিজ্য এবং পরিবহন। তো অর্থনৈতিক ভূগোল বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য ও পরিবহন পদ্ধতি বিশ্লেষণ করে এবং এটি বোঝার চেষ্টা করে, এটি মানে এখানে অর্থনৈতিক ভূগোল বোঝার চেষ্টা করে কেন নির্দিষ্ট ধরনের পণ্য ও পরিষেবা কিছু নির্দিষ্ট অঞ্চলে বেশি কেনাবেচা হয় এবং কিভাবে বাণিজ্য স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। তো ব্যবসা বাণিজ্য যেটা আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে যেটা হয়ে থাকে, এবং যে পরিবহন পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন পরিবহনের মাধ্যমেতে সড়কপথ, রেলপথ, বিমানপথ, জলপথের মাধ্যমেতে যেই পণ্যের যে পরিবহন, শিল্পজাত যে সমস্ত পণ্যগুলো উৎপাদিত হয় তার যে পরিবহন, তো সেই পরিবহন পদ্ধতির, সেই বাণিজ্যের বিশ্লেষণ কিন্তু অর্থনৈতিক ভূগোল করে থাকে। অর্থনৈতিক ভূগোলের আলোচনার যে ক্ষেত্র রয়েছে তার মধ্যে পড়ে। আর এটার মাধ্যমেতে, এই আলোচনার মাধ্যমেতে অর্থনৈতিক ভূগোল বোঝার চেষ্টা করে যে কেন নির্দিষ্ট ধরনের পণ্য এবং পরিষেবা কিছু নির্দিষ্ট অঞ্চলেতেই বেশি কেনাবেচা হয়। দেখবে যে কিছু কিছু মানে ভূপৃষ্ঠের ওপরেতে, মানে অঞ্চল ভেদেতে, মানে কিছু পণ্যের কেনাবেচার কেন্দ্রীভবন ঘটে, সেই জায়গাটাতেই সেই জিনিসগুলো সব থেকে বেশি কেনাবেচা হয়ে থাকে। তো সেইটাকে বোঝার চেষ্টা করে যে কেনই সেই পার্টিকুলার অঞ্চলগুলোতেই ওই ধরনের পণ্যগুলোর কেন্দ্রীভবন ঘটেছে, বা কেনই সেখানে এত বেশি সেই ধরনের পণ্যের কেনাবেচা হয়। আর সামগ্রিকভাবে হচ্ছে এই যে বাণিজ্য, বিশেষত স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যে বাণিজ্য হয়,
শিল্পজাত পণ্যের যে বাণিজ্য হয় সেই বাণিজ্য অর্থনীতিতে কি প্রভাব ফেলে, একটা দেশের যে স্থানীয় যে অর্থনীতি আছে, মানে একটা দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির উপরেতে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক যে অর্থনীতি, সেই অর্থনীতির ওপরেতে মানে আন্তর্জাতিকভাবে কি প্রভাব ফেলে, তো সেটাকেও বোঝার চেষ্টা করে। তারপর দেখো মানব সম্পদ ও কর্মসংস্থান, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষের কর্মসংস্থান জীবিকা নির্ভর করে তাদের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার উপর। আর এই অর্থনৈতিক ভূগোল অঞ্চল ভিত্তিক মানব সম্পদ ও কর্মসংস্থানের দিক বিশ্লেষণ করে এবং কিভাবে এটি জীবিকার প্রকারভেদ নির্ধারণ করে তা আলোচনা করে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, যে সমস্ত জায়গাতে যে ধরনের প্রাকৃতিক সম্পদ সবথেকে বেশি গড়ে ওঠে, সেখানেতে সেই ধরনের শিল্প বা অর্থনৈতিক কাজকর্ম মানুষ করে থাকে। যেমন দেখো, এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল আছে, এই সমভূমি অঞ্চলেতে মানে যেহেতু মানে পলিগঠিত সমভূমি উর্বর, ভারতবর্ষের সব থেকে বেশি মানে কৃষিকাজ এই গাঙ্গেয় সমভূমিতে হয়ে থাকে। তো এখানেতে এই অঞ্চলেতে বসবাসরত যে মানুষ যারা রয়েছে, সেই মানুষের একটা বড় অংশ হচ্ছে কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। তো এই যে তাদের যে জীবিকার নির্বাচন করা, এই জীবিকা নির্বাচন করাটা কি হচ্ছে, তাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ এবং বিশেষ করে যে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ যে অঞ্চলের মানুষ তারা, সেই অঞ্চলেতে যে প্রাকৃতিক সম্পদটা পাওয়া যায়, সেই প্রাকৃতিক সম্পদের উপরেতে ভিত্তি করে যে অর্থনৈতিক কাজকর্মটা হতে পারে বা হয়, মানুষ কিন্তু বেশিরভাগই দেখা যায় যে সেই কাজটাই করে থাকে। তো গাঙ্গেয় সমভূমিতে কৃষিকাজ ভালো হয়ে থাকে, তো যে কারণে দেখা যায় যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। তো এই যে বিষয়টি, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে পৃথিবীর আরও যে সমস্ত অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত অঞ্চলেতেও যে বিশেষ বিশেষ ধরনের অর্থনৈতিক কার্যকলাপ প্রাকৃতিক সম্পদের উপরেতে ভিত্তি করে গড়ে ওঠে এবং মানুষের কর্মসংস্থান হয়, মানব সম্পদের বিকাশ হয়। তো সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে এবং বিশেষত যে জীবিকার যে প্রকারভেদ, মানুষের যে ভিন্ন ভিন্ন রকমের যে জীবিকা মানুষ মানে নির্বাচন করে থাকে, তো সেইটা কেন করে, কি কারণেতে করে, কি ধরনের প্রভাব তাদের রয়েছে, তো ইত্যাদি বিভিন্ন ধরনের মানুষের যে জীবিকার মধ্যে যে প্রকারভেদ আছে, সেই জিনিসটাকেও আলোচনা করে হচ্ছে এই অর্থনৈতিক ভূগোল। তারপর দেখো আঞ্চলিক উন্নয়নের উপরেতে জোর দেয় অর্থনৈতিক ভূগোল। যেই অর্থনৈতিক ভূগোল আঞ্চলিক উন্নয়ন ও স্থানিক বৈষম্যের উপরেতে গুরুত্ব দেয়। এটি বোঝার চেষ্টা করে কেন কিছু অঞ্চল উন্নয়নশীল ও সমৃদ্ধ হয়, যেখানেতে অন্য অঞ্চল উন্নয়নের অভাবে পিছিয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এটা, যে কেনই বা হচ্ছে এই অন্য অঞ্চলগুলো হচ্ছে মানে দেখো আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে দেখা যায় যে সব অঞ্চল কিন্তু উন্নত নয়। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায়, তাহলে দেখবে যে কিছু দেশ আছে, যে সমস্ত দেশ হচ্ছে খুবই উন্নত দেশ, অর্থনৈতিক দিক থেকে খুব সমৃদ্ধশালী। আবার যেমন দেখো এই আমেরিকা আছে, কানাডা আছে, বা ইউরোপের বিভিন্ন দেশ আছে, যারা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী, খুবই উন্নত দেশ। এবং দেখবে আরেকটা দেশ আছে যারা হচ্ছে খুব অনুন্নত অর্থনৈতিক দিক থেকে, তারা অতটা শক্তিশালী নয়। যেরকম আফ্রিকার বিভিন্ন দেশ আছে, যে সমস্ত দেশ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে। আর এদের মাঝে মাঝে জায়গাতে যেটা রয়েছে সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ, যেটা আমাদের ভারতবর্ষের উদাহরণ দেওয়া যেতে পারে, যে আমাদের ভারতবর্ষ অনুন্নতও নয়, আবার অর্থনৈতিক দিক থেকে উন্নতও নয়, অর্থাৎ উন্নত এবং অনুন্নতর মাঝামাঝি জায়গায় উন্নয়নশীল পর্যায়ে রয়েছে। তো এই যে ব্যাপারটা, এই অর্থনৈতিকভাবে, অর্থাৎ যে এই যে আঞ্চলিক যে উন্নয়ন এবং যে স্থানিক বৈষম্যের যে বিষয়টা আছে, অর্থাৎ কোনো অঞ্চল অর্থনৈতিক দিক থেকে উন্নত, কোনো অঞ্চল উন্নয়নশীল, আবার কোনো অঞ্চল রয়েছে অনুন্নত। তো এই যে বিভেদটা, এই যে বৈষম্যটা, এই বৈষম্যটাকে বোঝার চেষ্টা করে হচ্ছে অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ আঞ্চলিক উন্নয়নের উপরেতে গুরুত্ব দেয় এই অর্থনৈতিক ভূগোল। তো এইগুলি হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মূলত প্রধান আলোচনার ক্ষেত্র বা পরিধি, অর্থাৎ এই বিষয়গুলোকে মানে অর্থনৈতিক ভূগোলের আলোচনা করা হয়ে থাকে। এবারেতে আমরা দেখব যে এই যে অর্থনৈতিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ যে দৃষ্টিভঙ্গিগুলো, অর্থাৎ যে অ্যাপ্রোচগুলো আছে, অর্থাৎ
কি দৃষ্টিভঙ্গি মাধ্যমেতে অর্থনৈতিক ভূগোল তার ব্যাখ্যাগুলো দিয়ে থাকে, তো সেই দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা একটু দেখে নেব। তো প্রথমে দেখো রয়েছে যেটা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি। তো এখানেতে দেখো এই পদ্ধতিতে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমের সাধারণ বৈশিষ্ট্য ও তাদের স্থানিক বিভাজন বিশ্লেষণ করা হয়। এতে বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপের ধরন, উৎপাদন পদ্ধতি ও সম্পদের ব্যবহার সম্পর্কে বিশদে জানতে পারা যায়। অর্থাৎ কি না, এই যে বর্ণনামূলক যে পদ্ধতি আছে, এই বর্ণনামূলক পদ্ধতি করে কি, যে বিভিন্ন অর্থনৈতিক যে কার্যকলাপ, অর্থাৎ পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলেতে যে বিভিন্ন রকমের যে অর্থনৈতিক যে কার্যকলাপ, তার যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে স্থানিক যে বিভাজন রয়েছে, সেগুলোকে বিশ্লেষণ করে, সেগুলোর বর্ণনা দেয়, সেগুলোর ব্যাখ্যা দেয়। আর এতে এই বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের ধরন, উৎপাদন পদ্ধতি এবং সম্পদের ব্যবহার সম্পর্কে এই বিশদে জানতে পারা যায়। অর্থাৎ এই বর্ণনামূলক দৃষ্টিভঙ্গিতে এখানেতে কি করা হয়, ব্যাখ্যা দেওয়া হয় মূলত বিস্তারিতভাবে কার্যকারণ সহ অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন যে অর্থনৈতিক মানুষের যে কার্যকলাপ, তার ব্যাখ্যাটাকে দেওয়া হয়ে থাকে এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেতে। এর পরেরটা যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে পরিসংখ্যানিক পদ্ধতি। অর্থাৎ কি না, এই অর্থনৈতিক কার্যক্রমের পরিমাণগত বিশ্লেষণের জন্য পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, মানে কোয়ান্টিটেটিভ মেথড যেটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ সংখ্যা দিয়ে, পরিমাণ দিয়ে বোঝানো হয়। অর্থাৎ যে এই যে বিভিন্ন যে শিল্প অঞ্চলগুলোর যে উৎপাদন, দেখবে তোমাদের যে 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 অর্থনৈতিক যে ভূগোলের বা আঞ্চলিক ভূগোলের মধ্যে দেখবে যে অর্থনৈতিক যে ভূগোলের বিভিন্ন যে কৃষিক্ষেত্র বা শিল্পের যে উৎপাদনগুলো, দেখবে যে প্রোডাকশানগুলো দেয়, তার যে ডেটাটা থাকে, দেখবে সেই ডেটাটা যেরকম দেখো যে আমাদের রাজ্যভিত্তিক যদি ধান উৎপাদনের যদি কোনো ডেটা দেওয়া হয়, তাহলে কি হয়, যে কোন রাজ্য কতটা পরিমাণ ধান উৎপাদন করে, সেটাকে একটা সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এই যে পরিসংখ্যানিক যে পদ্ধতি অর্থনৈতিক ভূগোল, এটা একটি খুব গুরুত্বপূর্ণ দিক পদ্ধতি হচ্ছে এটা, যে এই যে বিভিন্ন যে অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ আছে, সেই ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলোকে সংখ্যা দিয়ে সংখ্যা বা পরিমাণের মাধ্যমেতে ব্যাখ্যা দেওয়া। বিশেষত যে শিল্পের যে প্রোডাকশান যেগুলো হয়, শিল্পজাত বা কৃষিজাত যে সমস্ত পণ্যগুলোর যে উৎপাদন হয়, সেগুলো কতটা পরিমাণেতে হয়, তার যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটাকে ব্যাখ্যা বর্ণনা করা হয় আর কি, সংখ্যা দিয়ে প্রকাশ করতে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। আর এই পদ্ধতিতে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে অর্থনৈতিক কার্যক্রমের স্থানিক বিন্যাস এবং পরিবর্তনের ধারা বোঝার চেষ্টা করা হয়ে থাকে বা বোঝা যায় এটা। এবার দেখো, স্থানিক মডেল ব্যবহার করা হয়ে থাকে। আর এই পদ্ধতিতে অর্থনৈতিক কার্যক্রমের স্থানিক বিস্তৃতি ও সংযোগ নিয়ে মডেল করা হয়। আর এতে স্থানের উপর অর্থনৈতিক কার্যকলাপের প্রভাব ও বিভিন্ন অঞ্চলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ এই যে অর্থনৈতিক কার্যকলাপ আছে বিভিন্ন, তার যে স্থানিক যে বিস্তৃতি এবং একে অপরের সঙ্গে যে সংযোগটা, সেই সংযোগের মডেল করা হয়। যেরকম দেখো, এই যে পরিবহনের ব্যাপারটা যদি আমি বলি, তো দেখবে যে এই যে পরিবহনের যে বিস্তৃতিটা, দেখবে যে একটা দেশের যদি পরিবহন, ধরো আমাদের ভারতবর্ষের যদি সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাটাকে আমরা দেখি, ধরো সড়ক পরিবহন ব্যবস্থাটা, তোমরা দেখতে পাবে যে এই যে সড়ক পরিবহনের যদি ভারতবর্ষের যে সড়ক পরিবহনের যে যদি ম্যাপ যদি নেওয়া হয়, তাহলে দেখবে যে পুরো একদম একটা জালের মতন বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়কগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং তাদের যে বিস্তৃতিটা এবং একে অপরের সঙ্গে যে সংযোগটা, তো সেইটাকে যেভাবে তুলে ধরা হয়, সেই যে মডেলটা তৈরি করে তুলে ধরা হয় সেইটা। অর্থাৎ অর্থনৈতিক ভূগোলেতে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের যে বিস্তৃতি এবং যে সংযোগটা আছে, সেই সংযোগটা এরকম মডেল তৈরি করে বা মডেলের মাধ্যমেতে, এটা কোনো গাণিতিক মডেলও হতে পারে
বা সেটা অন্য কোনোভাবে মডেলের মাধ্যমেতে তুলে ধরা হয়ে থাকে। এবং এটার মাধ্যমেতে এই যেটা হয় কি, যে এই যে এতে স্থানের উপর অর্থনৈতিক কার্যকলাপের প্রভাব আর বিভিন্ন অঞ্চলের মধ্যে এই যে সম্পর্কটা, বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের যে সম্পর্কটা, সেইটাকে বিশ্লেষণ করা সহজ হয়। এবার দেখো সাংস্কৃতিক ও সামাজিক পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয় দেখো, যে এই অর্থনৈতিক কার্যকলাপের সংস্কৃতি ও সামাজিক প্রভাব বোঝার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলেতে যে অর্থনৈতিক কার্যকলাপটা হয়, তো সেই অর্থনৈতিক কার্যকলাপ সেখানকার সমাজ ব্যবস্থার উপরেতে, সেখানকার মানুষজনের যে সংস্কৃতি তার উপরেতে কি প্রভাব ফেলে, তো সেইটাকে বোঝার চেষ্টা করা হয়। অনেক সময় দেখা যায় যে কোনো অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপ গড়েই ওঠে সেই সমাজের দ্বারা, এবং মানুষের সংস্কৃতিরও একটা প্রভাব থাকে সেই অর্থনৈতিক কার্যকলাপের ওপরেতে। তো এই যে একে অপরের ওপরেতে যে প্রভাবটা, সেই প্রভাবটাকে বোঝার চেষ্টা করা হয় এই পদ্ধতির মাধ্যমেতে। আর এতে সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করে মানুষের আচরণ ও পছন্দকে বোঝার চেষ্টা করা হয়। কারণ মানুষ সামাজিক জীব, মানুষের এই যে জীবিকা নির্বাচন করা, বা মানুষের কোনো একটি বিশেষ ধরনের অর্থনৈতিক কাজেতে যোগদান করার পিছনেতে তার সমাজের ভূমিকাটা অনেকটাই থাকে, এবং তার পাশাপাশি তার যে সংস্কৃতি সেটাও থাকে। তো এই যে ব্যাপারটা, অর্থনীতির সঙ্গে মানুষের সমাজ সংস্কৃতির যে মেলবন্ধনটা, সেইটাকে বোঝার চেষ্টা করা হয় এই পদ্ধতির দ্বারা। এবার দেখো রয়েছে আঞ্চলিক বিশ্লেষণ। অর্থাৎ আঞ্চলিক বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক পার্থক্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়ে থাকে। কারণ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে আমরা যেটা প্রথমেই জানলাম, যে অর্থনৈতিক ভূগোলের আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে প্রাকৃতিক সম্পদের বন্টন নিয়ে ব্যাখ্যা করা। তো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গাতে প্রাকৃতিক সম্পদের বন্টন সমান নয়। তো যে কারণেতে এই অর্থনৈতিক পার্থক্যও কিন্তু হয়ে থাকে, বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনীতির যে পার্থক্য হয়, এবং যেটার পিছনেতে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতাটা একটা বড় ভূমিকা নিয়ে থাকে। তো এই যে আঞ্চলিক বিশ্লেষণ, এই পদ্ধতিটাতে দেখা হয় যে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে অর্থনৈতিক যে পার্থক্যটা হয়, তো সেই পার্থক্যটা এবং তার সঙ্গে সঙ্গে তার যে পরিবর্তন, সেটাকে বিশ্লেষণ করা হয়ে থাকে। আর এতে আঞ্চলিক বৈষম্য, উন্নয়ন ও বিভিন্ন স্থানের মধ্যে অর্থনৈতিক সুযোগ সুবিধার বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ যে অর্থনৈতিক যেটা আমি আগেতে বললাম, যে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত, এই যে অর্থনৈতিকভাবে যে তিনটে যে ভাগ রয়েছে, তো যেটা কিন্তু সমাজেতে এই বিভিন্নতা তৈরি করে থাকে, বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্নতা তৈরি করে থাকে। তো যেটাকে আলোচনা করা হয়, তার কার্যকারণকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় এই আঞ্চলিক বিশ্লেষণের মাধ্যমে, আঞ্চলিক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেতে। তো এই যে অর্থনৈতিক যে পার্থক্যটা আছে সেইটা। তো এবারেতে একদম শেষে আমরা চলে এসেছি। তো এখানেতে দেখো যেটা বলা হচ্ছে, যে এই যে সার্বিকভাবে অর্থনৈতিক ভূগোল একটি বিস্তৃত ক্ষেত্র, এই বিষয়টা, এই সাবজেক্টটা একটা বিরাট বড়, বিশাল তার আলোচনার ক্ষেত্র, এবং বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির মাধ্যমেতে সে তার পরিধির অন্তর্গত বিভিন্ন আহ, বিষয়গুলোকে সে ব্যাখ্যা দিয়ে থাকে। আর যেটা এই যে অর্থনৈতিক যে ভূগোল আছে, এটা মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের স্থানিক দিক বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ স্থানভেদে মানুষের যে অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর এটি প্রাকৃতিক ও মানবীয় উপাদানগুলির মাধ্যমেতে অর্থনৈতিক কার্যকলাপকে বোঝার চেষ্টা করে। অর্থাৎ যে প্রাকৃতিক উপাদান বলতে যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, এবং মানবীয় উপাদান বলতে মানুষের জীবনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, মানবীয় যে বিষয়গুলো যেগুলো রয়েছে, তো সেইগুলোর মাধ্যমেতে যে অর্থনৈতিক কার্যকলাপটা নিয়ন্ত্রিত হয়, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে। অর্থাৎ একটা কোনো জায়গার অর্থনৈতিক কার্যকলাপকে প্রকৃতির ও প্রাকৃতিক বিভিন্ন সম্পদগুলোর একটা বড় ভূমিকা থাকে, এবং মানুষের নিজস্ব শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, তার সংস্কৃতি, তার যে দৈহিক শ্রম, তো ইত্যাদিও কিন্তু
আহ, গুরুত্বপূর্ণ মানে থাকে যে কোনো জায়গার অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে। তো সেই যে ব্যাপারটা সেটাকে সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করে, আর যেটা করে বেসিক্যালি যেটা হয় কি না, এই যে বিভিন্ন নীতি নির্ধারণ এবং আঞ্চলিক উন্নয়নের সাহায্য করে। অর্থাৎ আমরা যদি জানতে পারি যে পৃথিবীর এই অঞ্চলটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে এবং কি কারণেতে এই পিছিয়ে রয়েছে, তার কার্যকারণগুলো যদি আমরা জানতে পারি, যে কি কি ধরনের প্রাকৃতিক সম্পদ বা মানবীয় সম্পদের কারণেতে এখানকার মানুষেরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তো তাহলে খুব সহজেই সেইগুলো মানে মানে দূরীকরণ করার জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করা যেতে পারে, এবং সেগুলোকে যখন বাস্তবায়িত করা হবে আস্তে আস্তে সেই অঞ্চলটার মানে আঞ্চলিক যে উন্নতিটা সেটা ত্বরান্বিত হবে। তো যে কারণেতে অর্থনৈতিক ভূগোল পড়াটা কিন্তু খুবই দরকার। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে তোমাদেরকে এই অর্থনৈতিক ভূগোলের যে পরিধি এবং যে দৃষ্টিভঙ্গিগুলো আছে, অর্থাৎ স্কোপ এবং যে অ্যাপ্রোচেস যেগুলো রয়েছে, বিশেষত গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোচেস বা স্কোপগুলো যেগুলো রয়েছে, সেগুলো ব্যাখ্যা আমি দিতে পেরেছি। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।